সন্তানের জন্ম এর থেকে তো আনন্দের, এর থেকে খুশির তো আর কিছু হয় না। মাতৃত্ব মানেই তো সেখানে অনেক আনন্দ আসে, কিন্তু সেই আনন্দের সাথে সাথে কিন্তু অনেক ঝড় বা অনেক চ্যালেঞ্জেস চলে আসে। এখন সিজারিয়ান সেকশন পরবর্তী যে অসুস্থতা সেটা রয়েছে, হরমোনাল চেঞ্জেস রয়েছে, সেই সঙ্গে মানসিক একটা দ্বন্দ্ব, একটা দোনামোনা সেটাও এসে যোগ দিচ্ছে। কিন্তু সেটার পরেও পরিবারের লোক মাকে কিন্তু বলেন যে মা কেন আনন্দে নেই। মায়ের মনে কিন্তু একটা অদ্ভুত প্রশ্ন জাগে, সত্যি আমি কেন আনন্দে নেই। মানে মা যিনি নিজে, তিনি কি নিজে আদৌ বুঝতে পারেন যে আমি ডিপ্রেশনে রয়েছি? এই পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে যায় তখন কিন্তু পরিবারের লোক এটা কিন্তু একদমই বুঝতে চায় না। অপরাধ বোধ থেকে কিন্তু এই ডিপ্রেশনের সিমটমস গুলো কিন্তু আরো ভয়াবহ রূপ ধারণ করে। নতুন জীবন এসেছে, কোল জুড়ে সন্তান, ঘর জুড়ে হাসি। নতুন মাকে সকলেই বলছেন তোমার তো জীবনটাই বদলে গেল, পৃথিবীটাই বদলে গেল। যদি এমন হয়, সেই বদলে যাওয়া পৃথিবীতে সেই নতুন মা আরো একলা হয়ে যাচ্ছেন। যদি এমন হয়, তার মনের ভিতর বাসা বাঁধছে কোনো অজানা আশঙ্কা, অনিশ্চয়তা, অপরাধ বোধ, অকারণ কান্না, এমনটাও হয়। এই অনুভূতির পোশাকি নাম পোস্টপার্টাম ডিপ্রেশন। দ্য ওয়ার্ল্ডের নতুন পডকাস্টে আজ আমরা কথা বলবো এই বিষয়টা নিয়েই। এটা এমন একটা সময় যেখানে একজন মায়ের যেমন নতুন জন্ম হয়, তেমনি সেই মায়ের পিছনে থাকা যে আসল মানুষটি, তিনি যেন নিজেকে কোথাও একটা হারিয়ে ফেলতে শুরু করেন। আলোচনায় আজকে আমাদের সঙ্গে রয়েছেন মনোবিদ পৌলমী মুখোপাধ্যায়। ওয়েলকাম দিদি। হ্যাঁ, নমস্কার তিয়াস। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই পোস্টপার্টাম ডিপ্রেশন ব্যাপারটা। তো সেখানে আমি যেটা বলতে চাই, মাতৃত্ব মানেই তো সেখানে অনেক আনন্দ আসে, কিন্তু সেই আনন্দের সাথে সাথে কিন্তু অনেক ঝড়েরও অনেক চ্যালেঞ্জ আসে, অনেক ঝড় বা অনেক চ্যালেঞ্জেস চলে আসে। কিন্তু দিদি, এই যে সন্তানের জন্ম, এর থেকে তো আনন্দের, এর থেকে খুশির তো আর কিছু হয় না। আজও অনেক মহিলাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত কি, তিনি হয়তো না ভেবেই উত্তর দেবেন যে আমার সন্তানের জন্ম। তো এই যে এত আনন্দ, এর পিছনে লুকিয়ে রয়েছে অবসাদ, এই আনন্দের সঙ্গেই আসছে অবসাদ, এমনটা কেন হচ্ছে? ঠিকই, এই আনন্দের সাথে সাথে আমাদের যেটা হয়, আমাদের যে মা হয়েছেন তার কিন্তু অনেক শারীরিক পরিবর্তন আসে, বেশ কিছু হরমোনাল চেঞ্জেস হয়, এবং সেখানে কিন্তু সেই হরমোনাল যে চেঞ্জেস হয় তার সাথে সাথে কিন্তু আরও কিছু, সেই যে ঝড়টা হচ্ছে হরমোনাল চেঞ্জেসের, তার সাথে সাথে কিন্তু অনেক শারীরিক ক্লান্তি, একটা বাচ্চা হলে সারা রাত জাগতে হয়, সেখানে রাতে ঘুম কম হওয়া, রেস্ট না পাওয়া, খাওয়া দাওয়ারও একটা অনিয়মতা দেখা যায়। কিন্তু সেটার পরেও পরিবারের লোক মাকে কিন্তু বলেন যে মা কেন আনন্দে নেই, কেন মা হাসছেন না। তখন মায়ের মনে কিন্তু একটা অদ্ভুত প্রশ্ন জাগে, সত্যি আমি কেন আনন্দে নেই। তখন সেই আনন্দে নেই ব্যাপারটা থেকে কিন্তু একটা প্রচন্ড অপরাধ বোধ, কিন্তু গিল্ট ফিলিংস কিন্তু মনের মধ্যে কাজ করে, এবং সেখান থেকে কিন্তু তৈরি হয় কনফ্লিক্ট বা দ্বন্দ্বের। ঠিক, মানে একদিকে একটা বিরাট শারীরিক ধকল, শারীরিক ঝড়, এবং এখন সিজারিয়ান সেকশন পরবর্তী যে অসুস্থতা সেটা রয়েছে, হরমোনাল চেঞ্জেস রয়েছে, সেই সঙ্গে মানসিক একটা দ্বন্দ্ব, একটা দোনামোনা সেটাও এসে যোগ দিচ্ছে। এই সবটা মিলিয়ে পরিস্থিতি খুবই ভয়াবহ হতে পারে, তাই না? ঠিকই তাই, এই পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে যায় তখন কিন্তু পরিবারের লোক এটা কিন্তু একদমই বুঝতে চায় না। হ্যাঁ হ্যাঁ, মানে এইটার মধ্যে দিয়ে মা একাই যেন যাচ্ছেন, আর বাকি সাপোর্ট একেবারেই পাচ্ছেন না। আমাকে একটা কথা বলুন, এই যে ডিপ্রেশন, পোস্টপার্টাম ডিপ্রেশন হয়, এটার লক্ষণগুলো ঠিক কি কি? মানে মা যিনি নিজে, তিনি কি নিজে আদৌ বুঝতে পারেন যে আমি ডিপ্রেশনে রয়েছি? না, একদমই না। মা ঠিক নিজের মানে অসুবিধাগুলো, লক্ষণগুলো কিন্তু একদমই বুঝতে পারেন না। তখন কিন্তু তার মধ্যে যেগুলো হয়, সে প্রচন্ড বেশি তার মনে একটা দুঃখ আসতে থাকে, একটা মুড সুইং হতে থাকে, এবং প্রচন্ড বেশি খাবারের প্রতি অনীহা, ঘুম না হওয়ার ফলে তার সবসময় একটা ক্লান্তি ভাব, একটা অ্যাংজাইটি, স্ট্রেস কাজ করে, এবং তার সাথে সাথে তার কিন্তু প্রচন্ড কান্না পাচ্ছে, সে হয়তো বসে বসেই একা একা কাঁদছে। হ্যাঁ, এই ব্যাপারগুলো, এই লক্ষণগুলো কিন্তু তখন খুব প্রবলভাবে তার মধ্যে আসে, এবং তার সাথে সাথে যেটা জন্ম হয় সেটা হলো একটা কনফ্লিক্টের জায়গা, অপরাধ বোধ, এবং সেই অপরাধ বোধ থেকে কিন্তু এই ডিপ্রেশনের সিমটমস গুলো কিন্তু আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে। এবং এটা মনে হয় আরো বেড়ে যায়। বাড়ির যারা বয়োজ্যেষ্ঠা, যারা বড়রা থাকেন, তারা বলেন কি যে মা হওয়া মুখের কথা নয়, মা হলে তো একটু কষ্ট হবেই। তারা বলেন আমরাও তো মা হয়েছি, মানে এটা যেন খুব নর্মালাইজ করা হয় একটা। এটা কি আরো ক্ষতি করে নতুন মায়ের? একদমই, এটা আরো বেশি মায়ের মনের মধ্যে একটা ইমোশনাল টার্মোয়েল তৈরি হয়, এবং মা কিন্তু তখন আরো বেশি কষ্টটা তার আরো বেড়ে যায়, অপরাধ বোধে ভুগতে থাকে, এবং সে কিন্তু তখন আরো বেশি একা হয়ে যেতে শুরু করে, নিজেকে আরো বেশি সমাজের থেকে গুটিয়ে নিতে শুরু করে। ঠিক, এবং অনেক সময় কি শোনা যায়, আমি অনেক হাজবেন্ডকেও এটা বলতে শুনেছি যে
এসব পোস্টপার্টাম ডিপ্রেশন বলে কিছু হয় না, এটা তুমি কুড়ে বলে এমন করছো বা তুমি ন্যাকামি করছো বা কই আমাদের মায়েদের তো এমন কিছু হতো না। তো এই কথাগুলো একটা নতুন মাকে কতটা ভেঙে দেয়? হ্যাঁ, একটি মায়ের উপর এটা অনেকটাই বেশি চাপ তৈরি করে, কারণ তার পরিবারের লোক তাকে সেভাবে কিন্তু সাপোর্ট করে না। কিন্তু যে কোনো যেমন হৃদরোগের মতো পোস্টপার্টাম ডিপ্রেশনও কিন্তু একটা খুব বড় ক্লিনিক্যালি একদম ডায়াগনোসড একটা ডিজিজ। এর কিন্তু অনেক ট্রিটমেন্ট আছে। এর জন্য পরিবারের লোককে কিন্তু আমি বলবো পাশে এসে দাঁড়াতে, এবং তারা যদি তখন সেই মাকে যদি কাউন্সেলিংয়ের জন্য বা কোনো ডাক্তারের কাছে, যে আমাদের সাইকিয়াট্রিস্টের কাছে কোনো মেডিসিনের জন্য নিয়ে যাওয়া হয়, সেটা কিন্তু তার কাছে খুবই উপকারী হবে। মানে এরকম পরিস্থিতিতে সাহায্য চাওয়াটা তো কখনোই দুর্বলতা নয়, বরং সেটা শক্তিরই প্রতীক। এবং 2025 সালে দাঁড়িয়ে আমাদের তো মনে হয় আরো বেশি এগিয়ে আসা উচিত পরিবারের, তাই না? একদমই ঠিক, বরঞ্চ সাহায্য চাওয়াটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এবং যে মা সাহায্য চাইছেন সেখান থেকেই বোঝা যাবে সে কতটা স্ট্রং বা শক্তিশালী মা হয়ে উঠতে পারেন। ঠিক, আমরা আলোচনা করলাম যে পরিবারের সাহায্য না পাওয়া নিয়ে, এবং অনেকেই বুঝতে চান না সেটা নিয়ে। আপনি যদি একটু বুঝিয়ে বলেন আমাদের দর্শক বন্ধুদের যে একটা পরিবারের সদস্যদের আইডিয়ালি কিরকম ব্যবহার করা উচিত একজন নতুন মায়ের সঙ্গে? নিশ্চয়ই, আমার মনে হয় যে মাকে দোষ না দিয়ে তার পাশে দাঁড়ানো উচিত পরিবারের লোকদেরকে, এবং তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। স্পেশালি যে বাচ্চার যে বাবা আর কি, সে এখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। কারণ মা অনেক সময় কিন্তু পরিবারের অন্য লোক যেমন শ্বশুর শাশুড়ি, তাদের কাছে কিন্তু অনেকটাই ডিসকমফোর্ট ফিল করে। সেখানে স্বামী যদি তার পাশে দাঁড়ান, সেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেখানে বাচ্চাকে একটু খাইয়ে দেওয়া, বাচ্চাকে একটু ঘুম পাড়িয়ে দেওয়া, সেই সময় কিন্তু মা নিজের যত্ন নিতে পারেন, নিজের দিকে খেয়াল রাখতে পারেন, নিজের যে অসুবিধা জায়গাগুলো নিয়ে সে কিন্তু তখন নিজেকে একটু সময় দিতে পারেন। সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং স্বামীর সাথে সাথে অবভিয়াসলি তার শাশুড়ি, বা সে যদি এখনকার দিনে যেমন সবাই আয়া রাখেন, বাইরের লোকের হেল্প নেন, সেটাও একটু নেওয়া যেতে পারে। অবশ্যই সেটা সার্ভিলেন্স রেখে, কারণ এখনকার দিনে আয়ারাও অনেক সময় অনেক রকমের ভুলভাল কাজ করে। তবে হ্যাঁ, সেটা নজরদারি রেখেই যদি একটু মাকে সময় দেওয়া যায় তার হিলিং প্রসেসের জন্য, তাহলে সেটা খুবই উপকারী হবে। আমার তো মনে হয় যে মা যেমন করে বাচ্চার যত্ন নিচ্ছেন, তেমনি করে সেই নতুন মা নিজেরও যেন যত্নটা নেন। মানে মাকে কিন্তু নিজের মাও হয়ে উঠতে হবে। এই মুহূর্তে যেই দর্শকরা আমাদের এপিসোড দেখছেন, তাদের মধ্যে অনেক মা হয়তো এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি তাদের জন্য কি বলবেন পৌলমী? আমার মনে হয় আমি সেই মায়েদেরকে এইটাই বলবো যে তুমি কিন্তু এখন একা নও। অবশ্যই তোমার নিজের বেবির খেয়াল রাখার সাথে সাথে নিজের খেয়ালও রাখতে হবে। এবং আমরা সবসময় মায়েরা খালি ভাবি আমরা ত্যাগ করে যাব, কিন্তু ত্যাগ করাটাই সম্পূর্ণ নয়। তার সাথে সাথে কিন্তু নিজের এক্সট্রা কেয়ারগুলোও নিতে হবে, এবং সেখানে নিজের প্রতি অনেক বেশি যত্নশীল হতে হবে। এবং অনেক সময় আমরা যারা নতুন মা হই, তাদের সাথে কিন্তু সবসময় শাশুড়ির একটা কম্প্যারিজন, বা তার উপরে যারা মা আছেন তাদের একটা কম্প্যারিজন হয়। এটা মনে রাখতে হবে, তারা শাশুড়ি বা নিজের মায়েরা এরা কিন্তু আগের জেনারেশনের। এখন জেনারেশন কিন্তু অনেক কিছু বদলে গেছে। এখন অনেক যেমন সুবিধাও আছে, অনেক অসুবিধাও আছে, এবং আমাদের কিন্তু মেডিকেল সিস্টেমও অনেক চেঞ্জ হয়ে গেছে। কারণ আগেকার দিনের মায়েরা কিন্তু সবাই বেশিরভাগ ক্ষেত্রে 90% নর্মাল ডেলিভারি হতো, সেখানে সিজারিয়ান হওয়ার চান্সেস খুব কম ছিল। কিন্তু এখন যদি দেখা যায় পুরো রেশিওটাই উল্টে গেছে। এখনকার দিনে 90% মেয়েরাই কিন্তু সিজারিয়ান ডেলিভারি করে বাচ্চা জন্ম দিয়ে থাকেন। এবং সিজারিয়ান ডেলিভারি হলে সেখানে কিন্তু অনেক রকম অসুবিধা হয়, কারণ সিজার হওয়ার পর 1 থেকে 2 মাস কিন্তু পেটে প্রচণ্ড অনেকটা যন্ত্রণা থাকে। যখন না নর্মাল ডেলিভারি দেয়, তারা হয়তো ইনিশিয়ালি হয়তো তাদের একটু উঠতে বসতে অসুবিধা হয়, কিন্তু তাদের সেই যন্ত্রণাটা থাকে না। তো সেখানে কিন্তু কম্পেয়ার করা শাশুড়ির সাথে মায়ের সাথে, এটা কিন্তু সবার আগে বন্ধ করতে হবে। বন্ধ করে এখনের জেনারেশনে আমরা যারা মা হচ্ছি তাদের একটা সাপোর্ট গ্রুপ তৈরি করা খুব দরকার, যেটা নাকি বিদেশেও খুব বেশি পরিমাণে আমি দেখেছি ওখানে মায়েরা করে থাকেন। মমস গ্রুপ বলে এরকম ভার্চুয়াল গ্রুপ থাকে, যেখানে মায়েরা নিজেদের সাথে আলোচনা করে যে কি করে নিজেদের টেক কেয়ার করবে, কি করে বেবির টেক কেয়ার করবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের দেশেও আমরা যখন ভার্চুয়ালি এতটাই আপগ্রেডেড হয়েছি, তো এইখানে কেন আপগ্রেডেড হব না? তো সেইখানেও আমার মনে হয় আমরা যদি নিজেরাই একটা মমস গ্রুপ এরকম যদি আমরা ফেসবুকে হোক বা অন্য আরও কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা যদি গ্রুপ তৈরি করতে পারি, তখন নিজেদের কথাগুলো যদি আমরা অন্য আরও মায়েদের সাথে শেয়ার করি, তখন কিন্তু সেটা অনেক বেশি অ্যাকসেপ্টেবল হবে, অনেক বেশি সায়েন্টিফিক হবে, অনেক বেশি সেটা
কার্যকারী হবে। তো সেই জায়গাটা আমি সবাইকে বলবো আমরা ফোকাস করি এবং সেইভাবে আমরা একটা নতুন মাতৃত্বের যে জার্নি সেটাকে এনজয় করি। মাদারহুডটাকে এনজয় করাও খুব দরকার, বেবির বড় হওয়াটাকেও এনজয় করা দরকার। তার সাথে সাথে কিন্তু আমাদের ডিপ্রেশনটাও কিন্তু সময়ের সাথে সাথে অনেকটা হিল হবে এবং আরও যাদের বেশি দরকার তারা কাউন্সেলিং বা আরও যেসব আমাদের মেডিকেল অল্টারনেটিভ থেরাপিস আছে সেগুলো কিন্তু আমরা অবশ্যই অ্যাভেল করতে পারি। একটা নতুন জীবন মানেই কিন্তু আশার আলো, অনন্ত সম্ভাবনা। কিন্তু সেই আলোর পিছনে যদি অন্ধকার থাকে, সেখানে আলো জ্বালানোর দায়িত্বও কিন্তু আমাদেরই। মাও একজন মানুষ, তারও কান্না আছে, লিমিটেশন আছে, দুর্বলতা আছে। মাকে রক্ত মাংসের মানুষ হিসেবে দেখাটাই এই সময়ের সবচেয়ে বড় মানবিকতা। এটা আরও একবার মনে করিয়ে দেওয়ার জন্য পৌলমীদি অনেক ধন্যবাদ। আজকের এপিসোড এখানেই শেষ। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্টে মতামত জানান এবং শেয়ার করুন। মানসিক স্বাস্থ্য সংক্রান্ত কোনো প্রশ্ন বা সাহায্যের দরকার হলে হোয়াটসঅ্যাপ করুন 8777350151 এই নাম্বারে। আপনার নাম, পরিচয়, তথ্য সম্পূর্ণ গোপন থাকবে। আবারও ফিরে আসবো নতুন কোনো পডকাস্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।